আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ফৌজদারি কার্যবিধির ফাউন্ডেশন ক্লাস আজ হাজির হয়েছে আপনাদের সাথে। হ্যালো, কে? বোঝা যায় না, কে বলছেন? হ্যালো, কোথা থেকে? আসসালামু আলাইকুম, সবাই কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমরা ফৌজদারি কার্যবিধির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব। আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, ফাউন্ডেশন ক্লাস হতে যাচ্ছে। ফৌজদারি কার্যবিধি থেকে আপনারা কি পড়বেন, এই মুহূর্তে কি পড়বেন না, কোন কোন বিষয়গুলো পড়লে ফৌজদারি কার্যবিধি থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও দেখা যাচ্ছে কিনা। ওকে, সবাই একটু কমেন্ট করবেন, এবং যেহেতু পাবলিক ক্লাস সবাই বিভিন্ন গ্রুপে একটা করে শেয়ার করে দিবেন। ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন, সবাই একটা করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, অর্থাৎ আজকের ক্লাসটি যদি আপনারা মনোযোগের সাথে দেখেন, ফৌজদারি কার্যবিধির গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাজেশন সহ সব কিছুই পেয়ে যাবেন। আগের আইডিতে ডিজেবল হয়ে গেল হঠাৎ, কোন কারণ ছাড়াই। আহমেদ রাজু কমেন্ট দিয়েছেন, ওকে, সালাম দিয়েছেন। ইয়াসির আরাফাত, গ্রুপটির কষ্ট করে খুলে দিয়েন স্যার, কোনো আপডেট পাই না। গ্রুপটি খোলা থাকলে আমরা মোটামুটি পড়াশোনা নিয়ে কথোপকথন চালাতে পারি। ওয়াজেদ হোসেন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। অল ওকে, ভানু ঘোষ অল ওকে। তো যারা যুক্ত আছেন একটা করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফৌজদারি কার্যবিধি থেকে, এই যে ফৌজদারি কার্যবিধি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইন। কারণ আমাদের যে দণ্ডমূলক আইন বা ফৌজদারি আইনগুলো কিন্তু এই ফৌজদারি কার্যবিধির মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রিত হয়। এই ফৌজদারি কার্যবিধি হচ্ছে একটা পদ্ধতিগত আইন। এখানে একটা মামলার তদন্তকারী কর্মকর্তা কিভাবে মামলাটা তদন্ত করবেন, বিচারক কিভাবে একটা মামলা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি করবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের এই ফৌজদারি কার্যবিধিতে আমরা পেয়ে যাই। অর্থাৎ একটা ফৌজদারি মামলার শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত বিভিন্ন ধাপগুলো যা আছে, প্রত্যেকটা ধাপের যে বিধিবিধান এই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। আপনি কিভাবে জামিন চাইবেন, আসামি কিভাবে জামিনের আবেদন করবে, কিভাবে তিনি নারাজি দিবেন বাদী, কিভাবে রিভিশন করতে হবে, কিভাবে আপিল করতে হবে, কিভাবে মামলা দায়ের করতে হবে, কিভাবে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করবেন, কিভাবে বিচারক মামলা বিচার প্রক্রিয়া কাজ করে বিচার শুরু করে চূড়ান্ত নিষ্পত্তি করবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এই ফৌজদারি কার্যবিধিতেই পেয়ে যাই। তো যারা যুক্ত আছেন একটা করে বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দিবেন। আমি শুরু করব আজকের আলোচনা। কি বলে, আই এম ব্যাক মানে আজ থেকে শুরু হচ্ছে ফৌজদারি কার্যবিধি, এবং প্রত্যেকটা ক্লাস পাবলিক হবে। এখন থেকে প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসই পাবলিক নেওয়ার আমি সিদ্ধান্ত নিয়েছি। ফৌজদারি কার্যবিধি, প্যানাল কোড, দেওয়ানি কার্যবিধি থেকে শুরু করে আমরা এই একটা মাস পরীক্ষার আগ পর্যন্ত, এটা আমার অভ্যাস
যেমন এমসিকিউ পরীক্ষার পূর্বেও আমি প্রায় 1 মাস একদম পাবলিক সবার জন্য উন্মুক্ত, তো আজ থেকে আমিও সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি আমার প্রত্যেকটা ক্লাস, এবং আজ থেকে নিয়মিত ইনশাল্লাহ আই এম ব্যাক। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, আপনারা দেখেন আজকে ফৌজদারি কার্যবিধির প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা দেখব যে একটা ফৌজদারি আইন থেকে আপনার প্রশ্ন হয় কয়টা। প্রথমে আমরা এটা জানবো, ফৌজদারি কার্যবিধি থেকে লিখিত পরীক্ষায় আপনাদের প্রশ্ন হয়ে থাকে কয়টা? 2টা। এই 2টা প্রশ্নের মধ্য থেকে আপনাকে উত্তর করতে হবে কয়টা প্রশ্নের? 1টা প্রশ্নের। ফৌজদারি কার্যবিধি থেকে 2টা প্রশ্ন থাকে, 2টা, তাই না? এখানে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে, মান হচ্ছে 15 নাম্বার। তো এই যে একটা প্রশ্ন আপনি কিভাবে সহজেই আপনি কমন পেয়ে যাবেন, এটি হচ্ছে আমাদের মূল টার্গেট, যে 2টা প্রশ্নের মধ্যে কিভাবে স্যার আমি একটা প্রশ্ন কমন পাবো, এটাই তো হচ্ছে আমাদের এই মুহূর্তে মুখ্য উদ্দেশ্য। যে ফৌজদারি কার্যবিধি বৃহৎ একটা আইন, 565টা ধারার মধ্য থেকে আমি স্যার কোনগুলো পড়বো? অনেকে আমাকে মেসেজ করেন, স্যার ফৌজদারি তো অনেক কঠিন, অনেক কঠিন। আমি মনে করি ফৌজদারি কার্যবিধি আপনি যে আইনগুলো পড়তেছেন সবচাইতে সহজ ফৌজদারি এবং দেওয়ানি। তো ফৌজদারি কার্যবিধি থেকে এই যে 2টা প্রশ্ন, আপনি একটা প্রশ্ন কমন পাওয়ার জন্য আমি যদি আপনাকে শর্টভাবে সাজেশন দিই, আপনারা খুশি আছেন তো? কে কোন জেলা থেকে যুক্ত আছেন? এই যে আমি এমসিকিউ পরীক্ষার পূর্বে 1 মাস একদম পাবলিক সবার জন্য উন্মুক্ত করে দিই আমাদের এই দুরন্ত ল একাডেমির যে আয়োজনগুলো, প্রত্যেকটা ক্লাস। সো আমিও কিন্তু লিখিত পরীক্ষার পূর্বে আপনাদের জন্য উন্মুক্ত ব্যবস্থা করেছি। সো আপনাদের করণীয় হচ্ছে সবাই শেয়ার করে দিবেন। ওকে, শেয়ার করে দিবেন। এবং দেখেন, যদি আমি আপনাদেরকে সাজেশন দিই, এইটুকুর মধ্য থেকে আপনি একটা প্রশ্ন 100% কমন পাবেন, কেমন হয়? একটু কমেন্ট করবেন। আইনটা কি মজায় মজায় পড়তে হবে, মনের মধ্যে আত্মবিশ্বাস রেখে পড়তে হবে, ভালোবাসতে হবে আইনটাকে। ওকে, তাহলে কিন্তু আপনি আইনটা পড়তে মজা পাবেন, আইনটা পড়ে মনে রাখতে পারবেন। অনেক বিষয় আছে। আর এই ফৌজদারি কার্যবিধি আপনি আইনজীবী হওয়ার পরে সারা জীবন আপনার কাজে দিবে, তাই বেসিকটা এখন থেকেই জানতে হবে। শেয়ার করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি যে সকল শিক্ষার্থী ইতিমধ্যেই শেয়ার দিয়েছেন, এবং আমি খুব শীঘ্রই স্মার্ট বুট সংগ্রহ করব ইনশাআল্লাহ। তো দোয়া করবেন সবাই, মুন্সিগঞ্জ থেকে, বাগেরহাট সদর থেকে। ওকে, দেখেন আমি ফৌজদারি কার্যবিধির স্পেশাল সাজেশনে আমাদের যারা পেড ব্যাচ স্পেশাল গ্রুপে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে, এবং সকল আইন শিক্ষার্থী সহ বার কাউন্সিল লিখিত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, লিখিত ব্যাচে জয়েন হতে পারেন না, কে বললো? এই যে জয়েন হয়েছেন ওয়াজেদ হোসেন। তো এই যে আমাদের স্পেশাল যে সাজেশনটা, দেখেন আমরা সবাই জানি দেওয়ানিতে আমি আপনাদেরকে যেভাবে পড়িয়েছিলাম যে একটা মামলার আর্জি দাখিল থেকে শুরু করে ডিক্রি পর্যন্ত একটা প্রক্রিয়া আছে, একটা পদ্ধতি আছে, একটা ধাপ আছে। এই ধাপগুলো যদি আপনি ভালোভাবে জানতে পারেন, একটা প্রশ্ন 100% কমন পেয়ে যাবেন। তেমনিভাবে এই ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধাপ আছে। ফৌজদারি কার্যবিধির মামলাগুলো 2 ওয়েতে দাখিল করা হয়। একটু ভালোভাবে আমার এই ফাউন্ডেশন ক্লাস একটু মনোযোগ দেন, মনোযোগের সাথে যদি করেন, দেখেন আপনি টেকনিক ফলো করে একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন। দেখেন আমাদের এই স্পেশাল সাজেশনে প্রথমে যে বিষয়টা থাকবে, আপনারা কমেন্ট করবেন ফৌজদারি মামলা কয় উপায়ে দায়ের করা যায়। বাংলাদেশ থেকে, হ্যাঁ, আব্দুল বাকি, আমিও বাংলাদেশ থেকে, ফ্রম বাংলাদেশ, কিন্তু কোথা থেকে, কোন জেলা থেকে? ফৌজদারি মামলা 2 উপায়ে দায়ের করা হয় আমরা জানি, থানায় এবং আদালতে নালিশ দায়েরের মাধ্যমে। দেখেন এই যে 2টা ভাগ আছে। ফৌজদারি মামলা যখন থানায় দায়ের হয়, তো আমরা জানি 154 ধারার বিধান মতে ওই মামলাটা কি হয়? FIR হয়, তাই না? কি হয়? 154 ধারার বিধান মতে FIR এর মাধ্যমে থানায় আমরা প্রথমে জানি যে কগনিজেবল অফেন্স এবং নন কগনিজেবল অফেন্স দুইটাই কিন্তু থানায় দায়ের করা যায়। তো এই যে এই প্রক্রিয়াটা 154 ধারা থেকে আপনি যদি 173 ধারা পর্যন্ত এইটুকু পড়েন, দেখবেন
এইটুকুর মধ্য থেকে। এবং আমরা যদি বলি নালিশ দায়েরের মাধ্যমে তারপরে যে মোকদ্দমাগুলো দায়ের করা হয়, এখানে ধরেন আপনি 190 ধারা শুধু নেবেন, 190 ধারার সাথে 201 ধারা থেকে 205 ধারা পর্যন্ত দেখবেন। আমি যদি বলি এইটুকুর মধ্য থেকে একটা প্রশ্ন কমন পাবেন, 100% বললাম এইটুকুর মধ্য থেকে একটা প্রশ্ন কমন পাবেন। এটা হচ্ছে স্পেশাল সাজেশন। হ্যাঁ, 200 ধারা থেকে ধরবেন, আপনার 200 না, 201 না, 200 ধারা থেকে। এটা হচ্ছে স্পেশাল সাজেশন। এটুকু হচ্ছে বিচারক বা আদালত কিভাবে নালিশ দায়ের করা হয়, বিচারকের যে কাজগুলো কি কি, কখন নালিশ গ্রহণ করবেন, কখন ফেরত দিবেন, কি কি করতে হবে, কখন সমন ওয়ারেন্ট ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো কিন্তু এখানে আছে। আবার দেখেন, এই যে আপনি থানায় যখন একটা এজাহার দায়ের করলেন, থানায় এজাহার দায়ের করার পরে আপনাকে মনে রাখতে হবে তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত শেষে একটা চূড়ান্ত রিপোর্ট আদালতে দাখিল করেন, যেটাকে বলা হয় আমরা সিএস। তো এফআইআর থেকে একদম সিএস পর্যন্ত এইটুকু যদি আপনি ভালোভাবে পড়েন এবং নালিশের বিষয়টুকু যদি ভালোভাবে পড়েন, তাহলে 100% একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন। আরও আছে, আরও আপনি যদি রিস্ক না নিতে চান, রিস্ক না নিতে চান, এর মধ্য থেকে আপনাকে পড়তে হবে জামিন, পড়তে হবে আপিল। আমি কিন্তু স্পেশাল সাজেশন দিচ্ছি, কিন্তু কেউ শেয়ার দিয়ে কমেন্ট দিচ্ছেন না যা স্যার শেয়ার দিয়েছি, কারণ পাবলিক ক্লাস শেয়ার কিন্তু দিতে হবে, এটা বাধ্যতামূলক, তাই যেন আপনার যারা লিখিত পরীক্ষার্থী আছেন। আমি সাজেশন শেষে কিন্তু আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, আমি তো বললাম আই এম ব্যাক। আপিল, জামিন, ঠিক আছে। আমি রিস্ক না নিতে চাইলে আপনি পড়বেন আপিল, জামিন, তারপরে পড়বেন আদালতের সহজাত ক্ষমতা। ওকে, তারপরে আপনার এখানে রিভিশন দরকার নাই, রিভিশন নিয়ে গতবার প্রশ্ন হয়েছে, তো রিভিশন দরকার নাই। এটুকুর মধ্যে মানে আমি তো এইটুকু দেখালাম, এইটুকু আপিল, জামিন, আপিল, আদালতের সহজাত ক্ষমতা। ওকে, তারপরে আপনি মামলা স্থানান্তর করতে পারেন, মামলা স্থানান্তর। ওকে, এইটুকুর মধ্য থেকে আপনি 100% কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন। আপিল রিভিশন থেকে প্রশ্ন 2025 সালে আসছে, আব্দুল বাকি। ওকে, আপিল এবং রিভিশন থেকে আসছে। তো আমরা এখানে এই বিষয়গুলোর মধ্য থেকে আমরা স্পেশালভাবে পড়ব নারাজি, যে নারাজিটা আমরা আজকে আলোচনা করব আজকের ক্লাসে, নারাজি এবং নারাজির যে মুসাবিদা। আজকে এই লাইভের মাধ্যমেই কিন্তু আমি নারাজি এবং নারাজির মুসাবিদা সহ আলোচনা করব। পাশাপাশি আমরা আরো শিখব যে আপনার ফৌজদারি মামলার মুসাবিদা। দেখেন, আমরা আমাদের এই ফৌজদারি কার্যবিধির মূল বিষয়ে যে বিষয়গুলো শিখব এইটুকু শেখার পাশাপাশি আমরা এখানে চার্জ থেকে আপনি 221 ধারা থেকে আমরা কিছু নেব, তারপরে আপনার 241 ধারা থেকে 249 ধারা, বাস হয়ে গেল আপনার একটা খুব কমপ্লিট প্রিপারেশন, যেটা আপনার রিস্ক নাই, নো রিস্ক। দেখেন, ডিয়ার স্টুডেন্ট যারা যুক্ত আছেন ফৌজদারি কার্যবিধি থেকে, এইটুকুর মধ্য থেকে আলোচনা করি। 6টা ক্লাস নেব ফৌজদারি কার্যবিধির। কয়টা ক্লাস থাকবে? 6টা ক্লাস। এই 6টা ক্লাসে আমি আপনাদেরকে 154 থেকে 173 ধারা, 200 ধারা থেকে 205 ধারা, 241 থেকে 249 এবং 221, 227 আরো কয়েকটা ধারা থাকবে, এবং জামিন, আপিল, আদালতের সহজাত ক্ষমতা, মামলা স্থানান্তর, নারাজি, মুসাবিদার মধ্য থেকে আমি আপনাদেরকে শেখাবো বেশ কয়েকটি মুসাবিদা। যেমন ধরেন নারাজির মুসাবিদা থাকবে,
একটা নালিশি মামলার মুসাবিদা থাকবে, নালিশি মামলার মুসাবিদা থাকবে, একটা এজাহার থানাতে যে দায়ের করে এজাহারের একটা মুসাবিদা থাকবে, জামিনের একটা মুসাবিদা থাকবে, জামিনের মুসাবিদা, এবং আরেকটা মুসাবিদা আমরা লিখবো আপিল, আপিলের একটা মুসাবিদাও আপনাদেরকে শেখাবো। তো মুসাবিদাগুলোর মধ্য থেকে নালিশি মামলা এজাহার থানায় দায়ের করলে কিভাবে মুসাবিদা করতে হয়, জামিনের আবেদন, আপিল, নারাজি। এখন হ্যাঁ 265 তো লাগবেই, এই চার্জের মধ্যেই 265 থাকবে আঞ্জু বা নাঞ্জু। এখন আপনারা যারা যুক্ত আছেন খুবই কি বলে ট্যালেন্টেড কিছু স্টুডেন্ট এখানে আছেন, খুবই কি বলে যারা আইনটাকে খুবই ভালোবাসেন, খুবই কি বলে পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে প্রশ্ন। যারা খুবই ট্যালেন্টেড এবং খুবই ভালো বুঝেন আইন এবং খুবই সিরিয়াস, তাদের উদ্দেশ্যে বলবো একটা কমেন্ট করেন তো যে আমি যে সাজেশনটা দিলাম এটুকুর মধ্য থেকে আপনার ফৌজদারি কার্যবিধি এর বাইরে কিছু পড়তে হবে কিনা, এর বাইরে ফৌজদারিতে কিছু পড়তে হবে কিনা একটু কমেন্ট করবেন সবাই। হ্যাঁ একটু কমেন্ট করবেন যারা ইতিমধ্যে ফৌজদারি কার্যবিধি নিয়ে খুবই সিরিয়াস, খুবই ডিসচার্জের একটা দরখাস্ত, ভেরি গুড ভেরি গুড, যিনি কমেন্ট দিয়ে আবার কেটে দিয়েছেন ডিসচার্জ। দায়ের আদালত, ফৌজদারি আদালতের বিচার প্রক্রিয়া একই ধরনের, আমি পড়াবো, নো প্রবলেম। চার্জের মধ্যেই, ডিসচার্জের মধ্যেই। হ্যাঁ আরেকটা ডিসচার্জের দরখাস্ত আমরা মুসাবিদা করব, ডিসচার্জ। ওকে ডিসচার্জ। এখন আপনারা একটু কমেন্ট করেন যে এইটুকুর মধ্য থেকে ভালোভাবে যদি পড়েন রিস্ক আছে, এটুকুর মধ্য থেকে কি আপনার প্রশ্ন কমন পড়বে? বিধান চন্দ্রনাথ, হবে না স্যার, হবে না বলতে বুঝতে পারিনি। এই যে আমি এই যে শরীফ হাসান, ওকে আফরিন শিকদার, না 403, হ্যাঁ ডাবল জিওপার্ডি, হ্যাঁ হতে পারে, আমরা আরেকটা নিলাম ডাবল জিওপার্ডি, দুবারা দুষ, হ্যাঁ নেব ডাবল জিওপার্ডি, 100% দুইটাই থাকবে ইনশাআল্লাহ। আব্দুর রহমান লিমন, হ্যাঁ আমরা 403 একজন বলছেন 403, 100%, হ্যাঁ এটাও আমরা নিয়ে নিলাম। 144, 45 এটাও নেব, নো প্রবলেম। আমরা 144 এবং 145, 147 এটাও নিলাম আমাদের সাজেশনে। দেখি এখন কি হবে, দুইটাই কমন পড়বে। দেখেন তো এর বাইরে কি আরো হবে? রাজীব বিশ্বাস রাজু 96 থেকে 100, না এগুলো আপনার দেখেন। রাজীব বিশ্বাস রাজু, ধরেন আমি আপনাদেরকে সাজেশন দিয়েছি আজ, এইটুকুই আমাদের আলোচনা, এইটুকু নিয়েই আমরা শুরু করবো আজ থেকে। আমরা শুধু এইগুলোই পড়বো, রাজসাক্ষী এগুলো দরকার নাই। 144, 45 লাগবে স্যার, হ্যাঁ আমরা নিয়ে নিয়েছি। শামসুল হক আমরা নিয়ে নিয়েছি। হ্যাঁ আজকে আলোচনা করব, আমরা আজকে আলোচনা করব গ্রেপ্তারের পদ্ধতি, এটা আলোচনা করব, এটা আমি সেই কারণে রাখিনি। এখান থেকে দুইটা প্রশ্নই থাকবে, এইটুকুর মধ্য থেকে যদি আপনি পড়েন হুলিয়া ক্রুক এগুলো দরকার নাই। দেখেন আপনার প্রশ্ন কমন পাওয়া দরকার একটা, সব যদি পড়েই ফেলেন দুইটা তো কমন পড়বে। আপনাকে এই মুহূর্তে টেকনিক ওয়েতে যেতে হবে, টেকনিক ফলো করতে হবে। কি করতে হবে? সুরথাল, আরে ভাই বিধান বিশ্বাস 154 থেকে 173, আমরা যদি 73 না দিই 176 দিই, সমস্যা আছে? এটুকুর মধ্য থেকে দিতে হবে। হ্যাঁ অ্যাড করবো 46, 54 অ্যাড, ওকে অ্যাড করলাম, এর মধ্যে থেকে অ্যাড করলাম 46 to 54, 54 না খালি 54, 56, 57। তাহলে এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, রিকল, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই যারা আমাদের পেড বেচে যুক্ত আছেন, পেড বেচে যারা যুক্ত আছেন। হ্যাঁ আমরা নিয়েছি 54, 46, 54 এগুলো আমরা পড়াবো, 54 থেকে 57। ওকে আজকেই পড়াবো, আজকে পড়াবো আমরা। আর 344 লাগবে না ভাই ইমদাদুল হক, আর 344 লাগবে না। নিহারিকা চৌধুরী, ওকে নিহারিকা চৌধুরী ফৌজদারি আদালত, মানে এটা হচ্ছে আমাদের সাজেশন একটা প্রশ্ন কমন পাওয়ার জন্য, ঠিক আছে? সংশোধন থেকে আমরা শুধু 46 ধারাটা পড়লেই আমাদের ওকে।
যিনি কমেন্ট দিয়েছেন আফরিন শিকদার, সংশোধিত ধারাগুলোর মধ্য থেকে আমরা আজকে আলোচনা করব যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা 2018 সালের বিজিএস পরীক্ষায় আসছে। তো আজকে আমি প্রথমেই আপনাদেরকে দেখেন, হ্যালো, হ্যাঁ কে? সোহেল ভাইয়ের বউ? কোন সোহেল ভাই? ও আচ্ছা আচ্ছা, আমি তো লাইভে আছি। কি বিষয় ভাইয়া? কি? হ্যাঁ বলেন, বিষয় সংক্ষেপে বলতে হবে। হুম হুম। আচ্ছা। হুম হুম। হুম হুম। আপনার আপনার ভাইয়ের বউ বাচ্চা আছে না? তো ওই মেয়ে জানে না যে বউ বাচ্চা আছে, সে আত্মহত্যা করে বলছে? আচ্ছা, আপাতত আপনার এই বিষয়টা নিয়ে এখন ওই আপনার ভাইয়েরও দোষ আছে, দোষ না থাকলে তো আর এটা হয় না, অবশ্যই দোষ। আচ্ছা, আমি তো লাইভে আছি আপা, বেশি কথা বলতে চাইতেছি না তো। সাক্ষাতে কথা বললে মনে হয় এই বিষয়টা নিয়ে ভালো হইতো। তো কালকে চেম্বারে আসা। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছে ভাবি। চেম্বারে মানুষ থাকলেও আমি আপনাকে নিরিবিলি টাইম দেবো, সময় নিয়ে আলাপ করবো। ওকে, ঠিক আছে। জি জি, কালকে আসেন। সরি। ওকে, আমরা দেখেন আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা প্রথমেই করব, প্রথমেই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আমরা রিস্ক নিতে চাই না, সেহেতু আমরা দেখেন ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করে ফেলব। হ্যাঁ, ইউডি কেস আসছে 176 থেকে, সে কারণে আমি 176 বাদ দিয়েছি কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, আমরা টাচ করার জন্যই আমরা ফৌজদারি আদালতের গঠন ক্ষমতা এই বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করব আজকে প্রথম ক্লাসে। দেখেন, একটা ফৌজদারি ফৌজদারি আদালতের গঠন ক্ষমতা কার্যাবলী। এই যে ফৌজদারি আদালতের গঠন ক্ষমতা কার্যাবলী, এই বিষয়টা শুধু যদি জানেন, বেসিকটা জানেন, যেভাবে প্রশ্ন হবে এখান থেকে আপনি উত্তর করতে পারবেন। আমরা যদি বিগত সালের কিছু প্রশ্নগুলো লক্ষ্য করি, যে 14তম বিজিএস, 4র্থতম বিজিএস পরীক্ষায় বাংলাদেশের কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে, বিভিন্ন শ্রেণীর ফৌজদারি আদালতের নাম লিখুন। সিম্পল প্রশ্ন, যে ফৌজদারি কার্যবিধি 1898 এর অধীনে বিভিন্ন ফৌজদারি আদালতের ক্ষমতাসমূহ বর্ণনা করুন। ফৌজদারি আদালতের ক্ষমতার কথা বলা হচ্ছে। একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর সরকার কি কি ক্ষমতা অর্পণ করতে পারেন? জরিমানা অনাদায়ে সাজা প্রদান সম্পর্কিত বিধান আলোচনা করুন। এরকমের প্রশ্নগুলি আসছে। তাহলে আমরা যদি পড়ি, ফৌজদারি আদালতের ক্ষমতা গঠন, ক্ষমতা কার্যাবলী, এই বিষয়গুলো বেসিকটা জানলেই কিন্তু আমরা যেভাবে প্রশ্ন করা হবে না কেন আমরা উত্তর করতে পারবো। এখন দেখেন, ফৌজদারি আদালতের যে কয় শ্রেণীতে ফৌজদারি আদালতের
শ্রেণীবিভাগ যাকে বলা হয়, ফৌজদারি আদালতের গঠন প্রণালী, কার্যাবলী, ক্ষমতা, এই বিষয়গুলো আমরা যদি বলি 1 থেকে 33 ধারা, মেবি 1 থেকে 33 ধারার মধ্য থেকে যে গুরুত্বপূর্ণ ধারাগুলো, তার মধ্য থেকে আমরা 6 ধারার বেজিকটা দেখেন। এই যে 6 ধারা থেকে কিন্তু এই মূল বিষয়টা আমরা পেয়ে যাই। কত ধারা থেকে? ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ যদি আমরা করি, বিভিন্ন ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ করে কত ধারা থেকে শুরু করতে হবে, আমাদের একটু কমেন্ট করবেন যারা যুক্ত আছেন। দেখেন, এটা হচ্ছে লাইভ ক্লাসটা হচ্ছে, আপনি যখন কমেন্ট করবেন আমি আপনার বিষয়গুলো জানতে পারবো, বা আপনি যখন আমাকে কোনো প্রশ্ন করবেন কমেন্টে করবেন, তাহলে আমি কিন্তু আপনার কমেন্টের প্রশ্নগুলোর উত্তরও করতে পারবো। তাই আমি বলবো যে আপনারা ফৌজদারি আদালতের যে গঠন প্রণালীর কথা বলা হচ্ছে, এই যে গঠন প্রণালী সম্পর্কে কত ধারায় আছে ফৌজদারি আদালতের, কমেন্ট করবেন। তানিয়া কাউসার, কামরুল হাসান জয় যুক্ত আছেন, কমেন্ট করবেন। ওয়াজেদ হোসেন 6 ধারা, ভেরি গুড। এই যে 6 ধারা, দেখেন 6 ধারাতে যে কথাটা বলা হচ্ছে, বাংলাদেশে 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে হাইকোর্ট ব্যতীত। এই যে আমাদের বাংলাদেশে যে হাইকোর্ট বিভাগ, হাইকোর্ট কি আছে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের 2টা বিভাগ, আপিল এবং হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্টের 2টা বিভাগ থাকে, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ। এই যে সুপ্রিম কোর্ট ব্যতীত, হাইকোর্ট বা আপিল বিভাগ ব্যতীত বাংলাদেশে কয় ধরনের? 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে। তো আপনারা এইভাবে প্রশ্নটা শুরু করবেন, লিখিত পরীক্ষা যেহেতু আমাদেরকে শুরু করতে হবে, যে ফৌজদারি কার্যবিধি 1898 এর 6 ধারায় বিভিন্ন প্রকার ফৌজদারি আদালতের গঠন প্রণালী, শ্রেণী বিভাগ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। অত্র ধারার বিধান মতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ব্যতীত 2 ধরনের ফৌজদারি আদালতের কথা বলা হয়েছে। যথা 1 নাম্বার হচ্ছে, তাহলে আমরা কি বললাম, যে ফৌজদারি কার্যবিধির কত ধারাতে? ফৌজদারি কার্যবিধির কোথায় বলা হচ্ছে? ফৌজদারি কার্যবিধির 6 ধারাতে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি এখানে দেখি যে আমাদের বাংলাদেশে যে সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্ট ব্যতীত 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে, তাহলে আমরা প্রশ্নটা কিভাবে শুরু করব? ফৌজদারি কার্যবিধি 1898। দেখেন, আপনি যখন লিখিত পরীক্ষার প্রশ্নগুলো উত্তর করবেন, তখন এই যে আইনের নাম ফৌজদারি কার্যবিধি, অথবা আপনি যদি লিখেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, এইভাবে লিখতে পারেন। তবে বাংলা লিখেন আর ইংরেজিতে লিখেন, যাই লিখেন না কেন, আইনের সাথে আইনের যে সাল, যেমন ধরেন ফৌজদারি কার্যবিধি, ফৌজদারি, আবার অনেকে এইভাবে লিখবে, এইটা লিখবেন না, সংক্ষেপে লিখবেন না, পূর্ণাঙ্গ লিখবেন। পূর্ণাঙ্গ লিখে 1898 এর কয় ধারাতে? 6 ধারাতে। ধারা 6, হ্যাঁ, ধারা 6 কি বলা হচ্ছে? বাংলাদেশের সুপ্রিম কোর্ট ব্যতীত 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে। এই যে 2 ধরনের ফৌজদারি আদালত, এই 2 ধরনের ফৌজদারি আদালতের মধ্য থেকে একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত, আরেকটা কি? দায়রা আদালত। তাহলে আমরা যদি বলি যে ফৌজদারি আদালত হচ্ছে 2 শ্রেণীর, এইভাবে যদি আমরা ভাগ করি, এই যে 2 শ্রেণীর ফৌজদারি আদালতের মধ্যে ম্যাজিস্ট্রেট আদালত হচ্ছে এক প্রকার ম্যাজিস্ট্রেট আদালত, আরেক প্রকার আদালত হচ্ছে দায়রা বিভাগ বা দায়রা আদালত। ওকে, তাহলে এই যে ম্যাজিস্ট্রেট আদালত, এই ম্যাজিস্ট্রেট আদালতকে আমরা আবারও কিন্তু 2 ভাগে বিভক্ত করে ফেলতে পারি। 6 2 ধারার বিধান মতে, দেখেন 6 ধারার 2 ধারা, 6 2 উপধারা, ওটা না লিখলেও হবে, সমস্যা নাই। আপনার ম্যাজিস্ট্রেটকে আবারও 2 শ্রেণীতে বিভক্ত করতে আমরা পারি। 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত আবারও 2 শ্রেণীর। কি? একটা হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট, আরেকটা কি? একটা হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট, আরেকটা কি? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, আরেকটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আরেকটা কি? নির্বাহী ম্যাজিস্ট্রেট। ডিয়ার স্টুডেন্ট, দেখেন ম্যাজিস্ট্রেট, আমরা দেখেন ফৌজদারি আদালত 2 প্রকার। আমরা কিন্তু প্রথম ভাগে রাখলাম দায়রা, দ্বিতীয় ভাগে ম্যাজিস্ট্রেট অথবা দায়রা। ম্যাজিস্ট্রেটকে আবারও 2 ভাগে ভাগ করলাম আমরা, বিচারিক বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট, এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা
নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন দেখেন আমরা এই যে বিচারিক ম্যাজিস্ট্রেট, এই বিচারিক ম্যাজিস্ট্রেটকে কিন্তু আমরা আরো 4 শ্রেণীতে বিভক্ত করব। দেখেন এই বিচারিক ম্যাজিস্ট্রেট, আমরা একটু জুডিশিয়ালটা একটু আলোচনা করি, বিচারিক ম্যাজিস্ট্রেটটা নিয়ে একটু কথা বলি। দেখেন এখানে মেট্রোপলিটন বা মহানগর এলাকা, যদি বিচারিক ম্যাজিস্ট্রেট মহানগর এলাকায় হয়, মহানগর এলাকার জন্য কিন্তু এক ধরনের, মহানগর এলাকার বাইরে কিন্তু এক ধরনের। তো মহানগর এলাকায় কি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আবার তার সাথে কি করতে পারে, তাকে হেল্প করার জন্য অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকতে পারে। তারপরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লিখে দিলেন। তাহলে দেখেন মহানগর এলাকায় কিন্তু ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট কয় প্রকার? 2 প্রকার। মহানগর এলাকায় বিচারিক ম্যাজিস্ট্রেট কিন্তু 2 প্রকার, চিফ মেট্রোপলিটন, আবার অতিরিক্ত চিফও থাকতে পারে তাকে হেল্প করার জন্য। আবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে এই যে 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এখানে কিন্তু দেখেন দ্বিতীয়, তৃতীয় এই ধরনের কোনো ম্যাজিস্ট্রেটের অস্তিত্ব নাই মহানগর এলাকার জন্য। এটা হচ্ছে মহানগর এলাকার জন্য প্রযোজ্য। আমরা যদি মহানগরী এলাকার বাইরে যাই, তাহলে এই যে বিচারিক ম্যাজিস্ট্রেট, এই বিচারিক ম্যাজিস্ট্রেটকে আমরা 4 শ্রেণীতে বিভক্ত করব। বিচারিক ম্যাজিস্ট্রেটকে আমরা তখন 4 শ্রেণীতে বিভক্ত করে ফেলতে পারবো। একটা হচ্ছে সিজেএম, আমি সংক্ষেপে লিখব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিজেএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আবার তাদেরকে হেল্প করার জন্য এএসসিজিএম বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকতে পারে। সেকেন্ড, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এটা কিন্তু মেট্রোপলিটন এলাকায় হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে কমপ্লিট। এখানে বিচারিক ম্যাজিস্ট্রেট আমরা যে বিষয়গুলো দেখলাম, ওয়াজেদ হোসেন বিচারিক ম্যাজিস্ট্রেট, ওয়াজেদ হোসেন বুঝতে পেরেছেন? কমেন্ট করবেন। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কে? ও সাগর ভাইয়া, পরে কি চেম্বারে বলতে আমি তো বাসায় লাইভে ক্লাসে আছি, পরে কি এফআইআর গেছে? আচ্ছা, তুমি কি বাজারে? সাগর, তুমি বাসায় এসে পড়ো, হ্যাঁ, আমি এই লাইভে আছে, আধা ঘন্টা লাগবো ক্লাস, তুমি বাসায় এসে পড়ো কাজ সাইডে, হ্যাঁ। এই যে হ্যাঁ, পুরানো বাড়িতে, নতুন বাড়ি তো এখনো কমপ্লিট না। ঠিক আছে, ওকে। বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন, বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করবেন। এখন দেখেন আমরা যদি এই যে দায়রা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখি, নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি দেখি, নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনি 3 শ্রেণীর, যেমন ধরেন জেলা ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, জেলা ম্যাজিস্ট্রেট বলবেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ওকে, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। এইভাবে আপনি লিখে দিবেন, নো প্রবলেম, এগুলো লিখে দিবেন। আবার যদি আমরা এখানে বলি দায়রার শ্রেণী বিভাগ, দায়রা আদালত সমূহের শ্রেণী বিভাগ, দায়রা আদালত, এই যে দায়রা আদালতের শ্রেণী বিভাগগুলো যদি আমরা দেখি, এখানে আপনি লিখবেন দায়রা আদালত, অতিরিক্ত দায়রা আদালত থাকে, হ্যাঁ, অতিরিক্ত দায়রা আদালত, যুগ্ম দায়রা আদালত। এই যে 3 শ্রেণীর দায়রা আদালতে কিন্তু আমরা এখানে দেখতে পাই। কোথায়? দায়রা আদালতের শ্রেণী বিভাগ যদি করেন। এখন এখানে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে, এটা হচ্ছে যে আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, কার্যাবলী বা দায়রা আদালতের ক্ষমতা, কার্যাবলী, এরকমের প্রশ্ন আমাদেরকে শিখতে হবে। শেয়ার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সোনালী এবং রূপালী, দুইটা কি একই নাম নাকি আলাদা আলাদা ব্যক্তি? স্যার, অনেকদিন পর আপনাকে লাইভে দেখলাম। হ্যাঁ, খুবই প্রবলেমের মধ্যেই হয়তোবা ছিলাম, তাই আমি আজকে বলেছি আই এম ব্যাক। এখন থেকে নিয়মিত ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসে আমি পাবলিক করে দিয়েছি, যাক সবাই দেখুক, ওকে। আর পাবলিক ক্লাস নিলে মোড আসে,
প্রাইভেট ক্লাসে মোড আসে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি ক্ষমতা এবং কার্যাবলী দেখি, এখানে দেখেন আমরা 32, 31 দুইটা ধারা। যদি আমরা প্রথমে বিচারিক ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা কার্যাবলী দেখি, নেট কিছু প্রবলেম আছে। আজকে আমাদের এখানে নেট একটু প্রবলেম দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানে বৃষ্টি, জ্বর এগুলো হয়েছে। আজকে সন্ধ্যার পরে অনেক জ্বর, বৃষ্টি, নেট একটু প্রবলেম। তবে আমার কথা তো স্পষ্ট, চেহারা ঘোলাটে থাক, বোর্ডের লেখাও তো মাঝে মাঝে স্পষ্ট দেখা যাচ্ছে, হ্যাঁ, অস্পষ্ট মাঝে মাঝে হয়। তবে পরবর্তীতে রেকর্ড ক্লাস নেবেন। আজকের ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেহেতু ফাউন্ডেশন ক্লাস। ওকে, ইয়াসমিন রত্না, দায়রা, অতিরিক্ত দায়রা, যুগ্ম দায়রা, ভেরি গুড। এগুলো হচ্ছে বোঝার বিষয়, মুখস্থর বিষয় নয়। দেখেন, আপনি যদি বুঝে শুনে ফৌজদারি কার্যবিধিটা আয়ত্ত করেন, অনেক অনেক প্রশ্ন এখানে আপনি যেভাবে প্রশ্ন হোক উত্তর করা সম্ভব। এখন দেখেন, আমরা যদি ক্ষমতাটা দেখি, কি কি ক্ষমতা আছে। প্রথমে আমাদের জুডিশিয়াল, বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা দেখি। বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, কার্যাবলী ও কার্যাবলী, এটা যদি আমরা প্রথমেই দেখি, এখান থেকে আপনারা দেখবেন, বলবেন, এইভাবে লিখবেন, ফৌজদারি কার্যবিধির 32 ধারায় বিচারিক ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের যে ক্ষমতাটা, প্রথমে লিখবেন দণ্ড প্রদানের ক্ষমতা। তাহলে তার দণ্ড প্রদানের ক্ষমতাটা আমরা প্রথমেই আলোচনা করব। এটা কোথায় আছে একটু কমেন্টে লিখে ফেলবেন। আপনারা সবাই কমেন্টে লিখে ফেলবেন। নেটওয়ার্কে আছে MS টিনা যুক্ত আছেন, ওয়ালাইকুম আসসালাম। 32 ধারা, ভেরি গুড। দণ্ড প্রদানের ক্ষমতা, রাজীব বিশ্বাস রাজও যুক্ত আছেন আমাদের সাথে। স্যার, আপনাকে খুব মিস করছিলাম। ওয়ালিদ হোসেন, তাই? ওকে, নো প্রবলেম, এখন থেকে নিয়মিতই দেখতে পাবেন। যে স্যার, একই ব্যক্তি, সোনালী রূপালী। হ্যাঁ, এটা কিন্তু অন্যায়। দুইটা মানুষের নাম একই ব্যক্তি, একটা নামই যথেষ্ট। দুইটা নাম নিয়ে একসাথে, ওরে বাবা। না, মজা করলাম। রূপালী অনেক ভালো একজন মানুষ। দণ্ড প্রদানের ক্ষমতা সম্পর্কে 32 ধারাতে বলা আছে। কোথায়? 32 ধারা, ফৌজদারি কার্যবিধির 32 ধারায় ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতার কথা বলা হয়েছে। আমরা এখানে যদি দেখি, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি ধরনের ক্ষমতা তিনি অ্যাপ্লাই করতে পারেন, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি ধরনের ক্ষমতা অ্যাপ্লাই করতে পারেন, দণ্ড দিতে পারেন, এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি ধরনের ক্ষমতা এখানে তিনি প্রয়োগ করতে পারেন, এই সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কত ধারা? 32 ধারাতে আলোচনা করা আছে। এখন দেখেন, আমরা এটা MCQ এর জন্য কিন্তু মজায় মজায় পড়েছিলাম যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছর 5 লক্ষ। এখন তার সাজা প্রদানের ক্ষমতা হচ্ছে কত? সাজা দিতে পারেন 5 বছর, সর্বোচ্চ 5 বছর। অর্থদণ্ড দিতে পারেন কত? অর্থদণ্ড দিতে পারেন কত? 5 লক্ষ। তাহলে 5-5। ওকে, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি আমরা বলি, এখানে তিনি পারেন 3 বছর সাজা দিতে পারেন যে কোনো মেয়াদের, এবং 3 লক্ষ টাকা অর্থদণ্ড তিনি দিতে পারেন। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতাটা 2 বছর এবং 2 লক্ষ টাকা। সিম্পল বিষয়। এখন দেখেন, এটা হচ্ছে দণ্ড প্রদানের ক্ষমতা। শুধু যে দণ্ড প্রদানের ক্ষমতা তাই, আরও তো ক্ষমতা থাকতে পারে, আরও তো বিভিন্ন রকমের ক্ষমতা থাকতে পারে। কার্যাবলী কি? শুধু এইটুকু লিখে দিলেই কিন্তু প্রশ্নের উত্তর হবে না। আপনাকে আরো বিভিন্ন ধরনের ক্ষমতা, কার্যাবলী তারা অ্যাপ্লাই করতে পারেন। শুধু যে দণ্ড প্রদান করবেন বা অর্থদণ্ড দিবেন এমনটা নয়। তারা এই কাজগুলো ব্যতীত আরো অন্যান্য যে কার্যাবলী আছে, ক্ষমতা আছে, এই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলতে হবে। দেখেন, বিচারিক ম্যাজিস্ট্রেটগণ আরো কি কি করতে পারেন? বিচারিক ম্যাজিস্ট্রেটগণ কি করতে পারেন? ওয়ারেন্ট দিতে পারেন না? গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন, সমন জারি করতে পারেন। ঠিক আছে, প্রথম বা ক্ষমতাপ্রাপ্ত সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, দুঃস্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন, তাই না? দুঃস্বীকারোক্তি কি করতে পারেন? লিপিবদ্ধ করতে পারেন, হ্যাঁ, করতে পারেন।
অনেক ক্ষমতা আছে। মামলা হস্তান্তর করতে পারেন, তারপরে আপোষে মোকদ্দমা নিষ্পত্তি করতে পারেন, খালাস দিতে পারেন, অব্যাহতি দিতে পারেন, মোকদ্দমা স্টপ করতে পারেন, চার্জ গঠন করতে পারেন, হুলিয়া জারি করতে পারেন, হুলিয়া সমন হুলিয়া জারি করতে পারেন, টুকের আদেশ দিতে পারেন, হ্যাঁ, ট্রায়াল অ্যাবসেসিয়ার আদেশ দিতে পারেন, দুঃস্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন, নালিশ প্রত্যাহারের ক্ষমতা দিতে পারেন, কমিশন নিয়োগ করতে পারেন, হ্যাঁ, অপরাধীকে ক্ষমা প্রদর্শন করতে পারেন, অপরাধীকে কি করতে পারেন অপরাধীকে ক্ষমা প্রদর্শন করতে পারেন, অপরাধীকে ক্ষমা প্রদর্শন করতে পারেন, ইত্যাদি ইত্যাদি আরো বিভিন্ন রকমের ক্ষমতার কথা আমরা জানি। তাহলে এই যে বিচারিক যিনি ম্যাজিস্ট্রেট আছেন, তিনি যে শুধুমাত্র দণ্ড দিবেন, অর্থদণ্ড দিবেন তা না, এছাড়াও তার অনেক ক্ষমতা আছে। গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু, সমন জারি, হুলিয়া ক্রুক, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া করতে পারেন, ঠিক আছে, সম্পত্তি টুকের আদেশ দিতে পারেন, তারপরে এখানে তিনি দুঃস্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন, মোকদ্দমা প্রত্যাহার করতে পারেন, আমলে গ্রহণ করতে পারেন, নালিশ প্রত্যাহারের যে বিষয়, হ্যাঁ, এটা করতে পারেন, খালাস দিতে পারেন, ডিসচার্জ করতে পারেন, অব্যাহতি দিতে পারেন। তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন হয়ে যাবে। ওকে, প্রশ্ন হয়ে যাবে। এখন দেখেন, আমরা যদি দায়রা আদালতের ক্ষমতা কার্যাবলী দেখি, দায়রা আদালতের ক্ষমতা এবং কার্যাবলী। দায়রা আদালত, হ্যাঁ, সাক্ষী নিতে পারেন, অনুসন্ধান করতে পারেন, ভেরি গুড এমডি তাহের, হ্যাঁ, ভেরি গুড, খুবই ভালো একজন স্টুডেন্ট এমডি তাহের। এইগুলো হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। তো দায়রা আদালতের ক্ষমতাগুলোর মধ্য থেকে আমরা যদি বলি দায়রা আদালতের কি কি রকমের ক্ষমতা আছে, এই বিষয়টা নিয়ে যদি আমরা আলোচনা করি, সেটা বলতে হবে ফৌজদারি কার্যবিধির 31 ধারায় আমরা যাইতে হবে। কোথায় যাইতে হবে? ফৌজদারি কার্যবিধির 31 ধারা। এখানে দেখেন, ফৌজদারি কার্যবিধির 31 ধারাতে শুধুমাত্র দায়রা আদালত না, এখানে আপনি বলবেন যে হাইকোর্ট, ডিভিশন এবং দায়রা এবং অতিরিক্ত দায়রা, এই যে তিনজন ব্যক্তি আছে তারা কিন্তু সেম ক্ষমতায় প্রয়োগ করতে পারে আমার মনে হয়। কিরকম? এই তিনজন ব্যক্তি আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে। তারা কি করতে পারে? আইনে অনুমোদিত যে কোনো দণ্ড তারা দিতে পারেন। তাহলে হাইকোর্ট, দায়রা, অতিরিক্ত দায়রা, মনে রাখেন, এই যে হাইকোর্ট, দায়রা, অতিরিক্ত দায়রা, তারা কি করতে পারেন? আইনে অনুমোদিত যে কোনো দণ্ড তারা দিতে পারেন। তবে শর্ত হচ্ছে যদি দায়রা সাহেব এবং অতিরিক্ত দায়রা সাহেব কোনো মোকদ্দমায় আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন। কি করেন? মৃত্যুদণ্ড প্রদান করেন। তাহলে কি করতে হবে? এটা কার্যকর করার জন্য কি করতে হবে? হাইকোর্টের অনুমোদন লাগবে। এটা কার্যকর করতে হলে হাইকোর্টের অনুমোদন লাগবে। হ্যাঁ হ্যাঁ, এমডি রাজীব বিশ্বাস রাজু আসামিকে খালাস দিতে পারেন, আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন। ভেরি গুড এমডি তাহের। তাহলে আমরা 31 ধারাতে এই বিষয়টা জানলাম। আরেকজন বিচারক আছেন যুগ্ম দায়রা জাজ, তিনি কি ক্ষমতাটা দিতে পারেন? এটাও কিন্তু 31 ধারাতেই বলা হয়েছে। তিনি কি করতে পারেন? তিনি 10 বছর পর্যন্ত, আপনি মনে রাখবেন, 10 বছর পর্যন্ত, অর্থাৎ তিনি যাবজ্জীবন দিতে পারেন না, মৃত্যুদণ্ড দিতে পারেন না। যুগ্ম দায়রা জাজ কি করতে পারেন? 10 বছর পর্যন্ত তিনি এখানে শাস্তি প্রদান করতে পারেন। ওকে স্টুডেন্ট, আমরা এই বিষয়গুলো আমরা দেখলাম। এই যে দায়রা আদালতের বিচারক, এখানে 9 ধারাতে 3 শ্রেণীর বিচারক আছেন এবং 31 ধারাতে দায়রা আদালতের যে ক্ষমতাগুলো, এই বিষয়গুলো আমরা দেখলাম। এখানে আমাদের আমি একটু এমসিকিউ বইটা নিই, একটু ওয়েট করবেন। এখানে কিছু উদাহরণ সহ আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা ধারা আছে, পড়তে হবে। উদাহরণ সহ গুরুত্বপূর্ণ কয়েকটা ধারা আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি, যদি প্রবলেমেটিক প্রশ্ন হয়। এইবার আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব যে কথাটা বলছেন, এমন একটা কথা বলছেন যে সৃজনশীল পদ্ধতিতে দক্ষ আইনজীবী গড়ার লক্ষ্যে সৃজনশীল পদ্ধতিতে কি করতে হবে? পরীক্ষা হবে, যেন যোগ্য দক্ষ আইনজীবী গড়ে ওঠে। পাশাপাশি আরেকটা কথাও শোনা যাচ্ছে যে 35 বছর বয়স পর্যন্ত নাকি নির্ধারণ হবে আইনজীবী পরীক্ষা দেওয়ার যে একটা প্রক্রিয়া। এটা কতটুকু সত্য তা জানি না, তবে এটা হতে পারে। হ্যাঁ, এখানে আমরা দেখেন, আমি আপনাদেরকে যে বিষয় দুইটা পড়াবো, যে ধারা দুইটা পড়াবো, 29-এর ঘ এবং 33-এর ক। কারণ সৃজনশীল
হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। 21 ধারা না, 31 ধারা এমডি তাহের, 21 ধারা হবে না, এমডি তাহের 21 ধারা হবে। এখন দেখেন আমরা 29-এর গ এবং 33-এর ক, এবং আমি আপনাদেরকে এখানে 33, 35, 35-এর ক, এই কয়েকটা ধারা একটু পড়াতে হবে। এই ধারাগুলো থেকে যদি সৃজনশীল পদ্ধতিতে অথবা উদাহরণ দিয়ে কি হতে পারে, আপনাদের এখানে প্রশ্ন হতে পারে, কারণ এইগুলো থেকে আপনার প্রবলেমেটিক প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। কি হওয়ার সম্ভাবনা? কয়টা ধারা একটু নোট নেন। 29-এর গ, তারপরে হচ্ছে 33-এর ক, 33, 35, 33, 35, হ্যাঁ 35 এবং 35-এর ক। দেখেন এই ধারাগুলো একটু নোট নেন। স্পেলিং মিস্টেক ওকে, মাঝে মাঝে আটকে যাচ্ছে। শাহিনুর তানহা, মাঝে মাঝে আটকে যাচ্ছে। এখন নেট স্পিড ভালো আছে, আপনারা লাইভ থেকে কেটে আবারও লাইভে যুক্ত হলে আমি মনে হয় ভালো রেজাল্টটা পাবেন, আশা করি ভালো রেজাল্টটা পাবেন। আপনারা একটু রিফ্রেশ করেন, মোবাইলটা রিফ্রেশ করে আবারও লাইভে যুক্ত হন। আমার আইডি ফেসবুক পেজ থেকে আজকে লাইভটা যুক্ত আছে। আমি অ্যাডভোকেট আশরাফুল আলমের যে ফেসবুক আইডি, অ্যাডভোকেট আশরাফুল আলম, এই আইডিতেই যুক্ত হবেন। এই স্যার এইবার প্রশ্ন সৃজন করা হয়েছে, এটাই ফাইনাল। খাদিজা, ওকে। এখন দেখেন আমরা এখানে এই ধারাগুলো আপনাদের এখানে প্রবলেমেটিক প্রশ্ন হতে পারে, ওকে। এখন দেখেন আমরা দায়রা আদালত এবং বিচারিক আদালতের কি দেখলাম, দণ্ড প্রদানের ক্ষমতাগুলো দেখলাম। আমরা 29-এর ঘ ধারাতে দেখব। এখানে সিজেএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এই 29-এর ঘ ধারাতে কয়েকজন শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতার, স্পেশাল ক্ষমতার কথা বলা হচ্ছে। যেমন সিজেএম, এসিজেএম, মহানগরী এলাকা হলে সিএমএম অথবা এসিএমএম, সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, এই যে এই বিচারকগণ স্পেশাল কিছু ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। আমরা তো দেখলাম 31 ধারাতে অথবা 32 ধারাতে যে ক্ষমতাগুলো, কিন্তু আমরা এখানে সিজিএম বা এসিজিএম এই ক্ষমতাগুলো স্পেশাল ভাবে তাদেরকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। 29-এর গ ধারাটা যদি আপনারা লক্ষ্য করেন, সরকার কি করতে পারে, হাইকোর্টের সাথে, এই যে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শক্রমে, পরামর্শ করতে হবে, পরামর্শক্রমে কি করবেন, হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শক্রমে তিনি কি করবেন। হ্যালো, জি কে আতিকের আব্বা, আমি তো লাইভে আছি, একটু আধা ঘন্টা পরে ফোন দেন, আধা ঘন্টা। দেখেন, যে সকল অপরাধের মৃত্যুদণ্ড দণ্ডনীয় নয় তা বিচার করার ক্ষমতা দিতে পারে। তাহলে দেখেন, আপনি এক কথাই মনে রাখবেন, এই যে বিচারকগণ হাইকোর্টের সাথে পরামর্শক্রমে তাদেরকে কি করতে পারেন, মৃত্যুদণ্ড ব্যতীত, মৃত্যুদণ্ডের যে অপরাধ আছে, মৃত্যুদণ্ড ব্যতীত, ভালো করে খেয়াল করবেন, মৃত্যুদণ্ড ব্যতীত যে কোনো অপরাধের বিচার করার, যে কোনো অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারেন। বিচার করার ক্ষমতা, হিসাব কিন্তু আছে এখানে, বিচার করার ক্ষমতা কি বলা হচ্ছে, এই যে বিচার করার ক্ষমতার কথা বলা হচ্ছে এখানে। বিচার করার ক্ষমতা কাদেরকে দেওয়া হয়েছে, সিজেএম, এসিজেএম, সিএমএম, এসিএমএম, এই যে এই শ্রেণীর বিচারক যারা আছেন মৃত্যুদণ্ড ব্যতীত তাদেরকে কি দেওয়া হয়েছে স্পেশাল ভাবে, 29-এর ঘ স্পেশাল যে ক্ষমতাটা, যে কোনো অপরাধের বিচার করার ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে, শুধু মৃত্যুদণ্ডে দণ্ডিত অপরাধ ব্যতীত, মৃত্যুদণ্ডে দণ্ডিত অপরাধ ব্যতীত যে কোনো অপরাধের বিচার তারা কি করতে পারবেন। এখন দেখেন, তাহলে এখানে আমরা 33-এর কতে যদি যাই, ধরে তারা কি করতে পারবেন, যাবজ্জীবন কারাদণ্ডের বিচার করতে পারবেন। সিম্পল বিষয়, উদাহরণ, যাবজ্জীবন কারাদণ্ডের বিচার করতে পারবেন। এখন বিচার
করা এবং দণ্ড দেওয়া দুই জিনিস। আমি আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ারভাবে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে দণ্ড এবং বিচার এই দুইটা কি এক? কমেন্ট করেন। দেখেন, দণ্ড দেওয়া এবং বিচার করা, বিচার করতে পারবেন কিন্তু শাস্তি দিতে পারবেন না। যেমন রোজা রহমান চমৎকারভাবেই কিন্তু তিনি এই বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার। এটা বুঝতে হলে আমাদের যাইতে হবে 33-এর ক, এটা চাইতে হলে আমাদেরকে, অর্থাৎ আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি রোজা রহমান সেটা কমেন্টে বুঝিয়েছেন যে তারা বিচার করতে পারবে। যাবজ্জীবনের একটা মোকদ্দমা, ধরেন প্যানাল করে 326 ধারার মামলা, এটার শাস্তি কি? যাবজ্জীবন। এটা আমরা সবাই জানি। প্যানাল কোড দণ্ডবিধি আইনের 326 ধারার মোকদ্দমাগুলো আপনারা লক্ষ্য করেন, এটা শাস্তি কত? যাবজ্জীবন, তাই না? যাবজ্জীবন হয় 326-এর, কিন্তু যাবজ্জীবন হয়। তো এই 26-এর মামলাগুলো কিন্তু বিচার করার জন্য সিজিএম ট্রায়ালে পাঠিয়ে দেওয়া হয়। কোথায় পাঠায়? সিজিএম আদালতে। সিজিএম আদালতে বিচার করেন, কিন্তু দণ্ড দিতে পারেন না। যদি বিচার করা অবস্থায় তারা দেখেন, কথাটা ভালোভাবে খেয়াল করতে হবে, বিচার করা অবস্থায় যদি তারা দেখেন যে এই মোকদ্দমাটার শাস্তি দেওয়া উচিত যাবজ্জীবন, তখন তারা শাস্তিটা দিবেন না। তখন মামলাটা কোথায় প্রেরণ করবেন? তখন মামলাটা তিনি দায়রা আদালতে প্রেরণ করে পাঠিয়ে দিবেন। বিচার করার পরে, সাক্ষী প্রমাণ নেওয়ার পরে যদি সিজিএম, মাননীয় সিজিএম আদালত মনে করেন যে এই বিচারটা আমি করলাম, কিন্তু এই আসামির বা এই অপরাধের শাস্তি দেওয়া উচিত কতটুকু? যাবজ্জীবন। সো তখন কিন্তু মামলাটা প্রেরণ করবেন কোথায়? দায়রা আদালতে পাঠিয়ে দেবেন। তিনি কিন্তু শাস্তি দিতে পারবেন না। তাহলে তিনি কতটুকু শাস্তি দিতে পারবেন, এটা নিয়ে আমরা আলোচনা করব 33-এর ক ধারাতে। কতটুকু শাস্তি তারা দিতে পারবেন এটা কিন্তু বলা হচ্ছে 33-এর ক সিআরপিসি, আমাদের ফৌজদারি কার্যবিধির 33-এর ক ধারাটা দেখতে হবে। দেখেন, এখানে বলা হচ্ছে 29-এর গ দ্বারা বলে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা 7 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন। অর্থাৎ 29-এর গ ধারার ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ শাস্তি হচ্ছে 7 বছর। তাহলে 33-এর ক ধারাতে আমাদের মনে রাখতে হবে সর্বোচ্চ শাস্তি কত দিতে পারেন? সর্বোচ্চ দণ্ড দিতে পারেন 7 বছর। 7 বছর। তিনি দুইটা দণ্ড একত্রে মিলিয়ে, কয়টা দণ্ড? দুইটা দণ্ড একত্রে মিলিয়ে কিন্তু দিতে পারেন 14 বছর। 7 যোগ 7, এর বেশি তিনি দণ্ড, দুইটা দণ্ড একত্রে মিলিয়ে তিনি, তার উপযুক্ত দণ্ড হচ্ছে 14 বছর। এটা আউট নলেজ হিসেবে আপনারা বুঝে নিতে পারেন, এটা বুঝে নিতে হবে। তাহলে দেখেন, আমরা এই যে 33-এর ক এবং 29-এর গ, এই দুইটা ধারার মূল অর্থ বুঝছেন? কারণ এগুলো থেকে প্রবলেমেটিক প্রশ্ন হতে পারে। এগুলো থেকে প্রশ্ন মূল দণ্ডের দ্বিগুণের বেশি হবে না, রাইট? মূল দণ্ডের দ্বিগুণের বেশি হবে না মানে তিনি কি যাবজ্জীবন মামলা আসামিকে খালাস দিতে পারবেন? অফকোর্স, অবশ্যই খালাস দিতে পারবেন ইয়াসির হোসেন, কারণ 326-এর মামলাও তো যাবজ্জীবন। 326-এর মামলা সিজিএম ট্রায়াল হয়, খালাস হয় না? ইয়াসির হোসেন, আশা করি বুঝতে পেরেছেন। খালাস দিতে পারবেন কিন্তু দণ্ড দিতে পারবেন না। 349 ধারা উপযুক্ত আদালতে পাঠাবেন, রাইট? ভেরি গুড জেএম রুবি। বুঝতে পেরেছেন? কমেন্ট করেন। না বুঝতে পারলে আমি আবারও বলবো। তাহলে এইগুলো থেকে আপনাদেরকে প্রবলেমেটিক প্রশ্ন করে আপনাদেরকে কি করতে পারে দেখেন, যেহেতু এখন প্রশ্ন হচ্ছে কি বলে সৃজনশীল পদ্ধতিতে, তা আপনাকে প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি, গুরুত্বপূর্ণ ধারার খুঁটিনাটি জেনে যেতে হবে। আপনি সনাতন পদ্ধতিতে প্রশ্ন মুখস্থ করে যদি পরীক্ষার হলে যান, কোনো গাইড কিনলেন, কয়েকটা প্রশ্ন দাগালেন, বা কোনো কোচিংয়ে আপনি 10টা 5টা 6টা প্রশ্ন দিল, এই 10টা প্রশ্ন 6টা প্রশ্ন পড়লেই পাস, ওইটি মুখস্থ করে গেলেন, পরীক্ষার হলে গিয়ে আপনাকে কাটতে হবে। আর আপনি যদি প্রত্যেকটা ধারার বেসিকটা জেনে যান, গুরুত্বপূর্ণ ধারার বেসিকটা জেনে যান, বেসিক, কলম আপনার থামবে না। সেই কারণে আমি আপনাদেরকে টেকনিক দিয়েছিলাম যে এমসিকিউ এর যে পড়াটা ধরে রাখছেন,
এমসিকিউ পাস করছেন, এমসিকিউ এর পড়াটা প্রত্যেক সপ্তাহে এমসিকিউ স্টাইলে 2বার করে রিভিশন করেন। আরে ভাই, আর একটা মাস হয়তোবা আপনার কঠোর পরিশ্রম করতে হবে। একটা মাস যদি আপনি কঠোর পরিশ্রম করেন, এই কঠোর পরিশ্রম কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে। এই একটা মাস কঠোর পরিশ্রম করলে আপনার ভাগ্য বদলে দিতে পারে। সো কি করতে হবে? সারাদিন রাত দিন 24 ঘন্টার মধ্যে আপনার 6 ঘন্টা ঘুমানোর জন্য সময় দিবেন এই কয়েকদিন। আর বাকি সময়টুকু আপনার শুধুমাত্র পড়া আর লেখা, পড়া আর লেখা। এমসিকিউর স্টাইলে আপনাকে রিভিশন করতে হবে। তাহলে দেখবেন যেভাবে প্রশ্ন হোক উত্তর করা সম্ভব, বেসিক জানা থাকলে। ওকে, আমরা পরের ধারাতে চলে যাচ্ছি, যে ধারাগুলো আমি আপনাদেরকে বলেছিলাম গুরুত্বপূর্ণ কয়েকটা ধারা। যেমন ধরেন, একই মামলায় কতিপয় অপরাধে দণ্ডিত হলে যে শাস্তি দেওয়া যাবে। এই যে 14 বছর, অর্থাৎ একই মামলায় কতিপয় দণ্ডে দণ্ডিত হলে মূল দণ্ডের বেশি বলতে 14 বছর, সর্বোচ্চ 14 বছর। এই যে 35 ধারাটার বেসিকটা 14 বছর জেনে যাবেন। এখানে বলা হচ্ছে একই মামলায় কতিপয় অপরাধে যদি দণ্ডিত হয়। এখন দেখেন, কোনো ব্যক্তিকে একটা মামলার বিচারে 2 বা ততোধিক অপরাধে পৃথক পৃথকভাবে শাস্তি প্রদান করা হলে সেক্ষেত্রে এই কারাবাসগুলো একটির পরে একটি শেষ হলে তবে আদালত সকল কারাদণ্ড একসাথে চলারও আদেশ দিতে পারেন। তবে তিনি কি করতে পারেন? এরূপ কারাবাস 14 বছরের বেশি তিনি দিতে পারবেন না। তাহলে এরূপ কারাবাসের মেয়াদ হচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে দুইটা অপরাধের জন্য দণ্ড দিল অথবা 3টির জন্য দণ্ড দিল, সর্বোচ্চ হচ্ছে 14 বছর। ম্যাজিস্ট্রেট। ওকে, সৃজনশীল। এমসিকিউ মানেই সৃজনশীল। ভেরি গুড। আমরা ফৌজদারি শেষ করব, পেনাল কোড শেষ করব, তারপরে প্রত্যেকটা আইন আমি আপনাদেরকে এমসিকিউ স্টাইলে রিভিশন করাবো। দেখেন, আমাদের যারা পেড ব্যাচে যুক্ত আছেন তাদের জ্ঞাতার্থে আমি অবগতির জন্য জানাচ্ছি। আপনাদের ইতিমধ্যেই কিন্তু এভিডেন্স অ্যাক্ট শেষ করছি, লিমিটেশন অ্যাক্ট, এসআর অ্যাক্ট, 3টা শেষ, তাই না? এভিডেন্স, লিমিটেশন, এসআর এবং সিপিসি এটি শেষ করছি, তাই না, লিখিতর জন্য। আজকে কিন্তু সিআরপিসি ধরলাম, তারপরে হচ্ছে পেনাল কোড ধরবো 1 সপ্তাহের মধ্যেই। তারপরে হচ্ছে বার কাউন্সিলের 2টা ক্লাস থাকবে। তারপরে আমি এই প্রত্যেকটা ক্লাস আমি আপনাদেরকে যে সকল ধারাগুলো থেকে লিখিত প্রশ্ন হবে, গুরুত্বপূর্ণ ধারাগুলো এমসিকিউ প্যাটার্নে প্রত্যেকটা আইন কিন্তু রিভিশন করাবো। নো প্রবলেম। হ্যাঁ, দ্বিগুণের বেশি হবে না, 14 বছর হবে, বেশি হবে না, রাইট? এগুলো থেকে প্রবলেমেটিক 18তম বিজিএস পরীক্ষা থেকে, এই যে 18তম বিজিএস, 18 বিজিএস, এই 18 বিজিএস পরীক্ষায় 35 ধারা থেকে প্রশ্ন হয়েছে। দেখেন, এখন আমরা দেখব 35-এর ক ধারাটা, খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। 35-এর ক, এই উদাহরণটা আপনাদেরকে পড়ে যেতে হবে, গুরুত্বপূর্ণ, নোট করে রাখেন। যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে কারাদণ্ডের মেয়াদ বাদ দিতে হবে। প্রবলেমেটিক প্রশ্ন হলে এখান থেকে হতে পারে। প্রবলেমেটিক প্রশ্ন হলে রউফ নাদিম, আমরা যে খাতা পরীক্ষায় দেই তার ফিরে পাই না। হ্যাঁ, এটা অবশ্যই ফিরে পান না, তবে ব্যস্ত ছিলাম, বললাম না, আই এম ব্যাক। রউফ নাদিম, আজ থেকে তো ব্যাক করলাম। তো দেখা যাচ্ছে প্রত্যেক দিন ক্লাস নেওয়ার কথা, কিন্তু সপ্তাহে 4টা ক্লাস নিয়েছি মেবি, তাই না? ভানুঘোষ 4টা 5টা, তো মাঝে মাঝে ক্লাস নেইনি। তো এখন তো ব্যাক করছি, প্রত্যেক দিন ক্লাস হবে। যেদিন পরীক্ষা হবে প্রত্যেকটা পরীক্ষার খাতা পুঙ্খানুপুঙ্খভাবে পেড বেসে যারা যুক্ত আছেন দেখে আপনাদেরকে আবার সেন্ড করবো। নো প্রবলেম, হ্যাঁ, টেনশন নেই। ওকে, আমি বলেছিলাম যে ভাই আমি ব্যাক করলে কিন্তু ঝড়ের গতিতে ব্যাক করি। যেমন এমসিকিউ পরীক্ষার আগে দেখেছেন টর্নেডোর মতো একটা মাস ক্লাস নিয়েছি, যারা ফ্রি ক্লাসগুলো করছেন তারাই পাস করছেন। তো গুরুত্ব সহকারে আমার কথা মেনে আমি যা পড়াচ্ছি প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আপনারা তো করেন না, যে ক্লাসগুলো পড়াই কয়জনে অ্যাসাইনমেন্ট জমা দেন? প্রায় 200 স্টুডেন্ট লিখিত ব্যাচে, আমার পেড ব্যাচে টাকা দিয়ে যুক্ত হয়েছেন। পরীক্ষা দেন কয়জন? 20 জন। অ্যাসাইনমেন্ট দেন 15 থেকে 16 জন। আরগুলো হাওয়ার সাথে মিলিয়ে যান। আমি বলেছিলাম প্রথমেই যে আমার কথা মানেন, আমার সাথে থাকেন, আমার দেখানো পথে আমার গাইডলাইন মেনে চলেন, 100% বললাম পাস করবেন। যাই হোক, আমরা 35-এর ক, এই 35-এর ক ধারাটা একই। দেখেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে আটক থাকলে সেক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ বাদ দিতে হবে। ধরেন আমাদের করিম কাকা, তার একটা মামলায় দণ্ড হলো 5 বছর। এই উদাহরণটা দেখে নেন। আমাদের করিম কাকা, তার একটা মামলায় দণ্ড হলো কত বছর? 5 বছর।
মামলা যখন বিচার চলাকালে, বিচার চলাকালে আবার এই করিম কাকা 2 বছর হাজতে ছিল, 2 বছর জেলে ছিলেন। এখন বিচার শেষ, রায় হলো, বিচার শেষ, রায় প্রকাশ হলো। রায়ে আসামির কি হলো? সাজা হলো 5 বছর। বিচারে আসামির 5 বছর সাজা হলো। করিম কাকার বিচারে 5 বছরের কারাদণ্ড হলো। এখন দেখা যাচ্ছে এই যে আমাদের করিম কাকা বিচার চলাকালে, ওই মামলাটা যখন ট্রায়াল হয়, মামলাটা ট্রায়াল চলাকালে তার 2 বছরের জেল হাজত ছিল। এখন এই ক্ষেত্রে আর তার কতদিন হাজত খাটতে হবে? কতদিন হাজত খাটতে হবে? হ্যাঁ, আঞ্জুমান আঞ্জু যতদিন হাজতে ছিল ততদিন বাদ দিতে হবে, রাইট। যতদিন হাজতে ছিল 2 বছর মাইনাস করতে হবে 5 বছর থেকে, কত হবে? 3 বছর। তাহলে তাকে আর 3 বছর কারাদণ্ড ভোগ করতে হবে। বেসিকটা হচ্ছে এটা হচ্ছে বেসিক। প্রবলেমেটিক প্রশ্ন হলে আপনি উত্তর করবেন 35-এর ক ধারাটা মেনশন করে উত্তর করলেই কিন্তু আপনাদের এখানে একদম ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আমরা 18তম বিজিএস পরীক্ষার একটা প্রশ্ন সমাধান করব। 18তম বিজিএস পরীক্ষার যে প্রশ্নটা 46-এর এই ধারা থেকে কত ধারা পর্যন্ত, সংশোধিত ধারা থেকে বিজিএস পরীক্ষায় প্রশ্ন হয়েছে, এইটুকু আমরা আজকে আলোচনা করি। চলেন এটুকু আমরা আজকে এই লাইভের মাধ্যমে আলোচনা করি। ওকে, আমি 1 মিনিট একটু পানি পান করে নেই, কেমন? একটু ওয়েট করবেন, 1 মিনিটের বিরতি। সিরাজুল ইসলাম যুক্ত আছেন, ভেরি গুড। 18তম বিজিএস পরীক্ষায় যে প্রশ্নটা আসছে, প্রশ্নটা দেখেন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026 এর মাধ্যমে গ্রেপ্তারের প্রক্রিয়া, পুলিশের জবাবদিহিতা এবং তদন্তের সময়সীমার ক্ষেত্রে যে সকল পরিবর্তন আনা হয়েছে তা বিশ্লেষণ করুন। তাহলে কি প্রশ্নটা? সিআরপিসি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজারের অ্যামেন্ডমেন্ট 2026 এর আলোকে পুলিশের গ্রেপ্তারের প্রক্রিয়া, দেখেন গ্রেপ্তারের প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, গ্রেপ্তারের প্রক্রিয়া বা পদ্ধতি, গ্রেপ্তারের পদ্ধতি। তারপরে এখানে প্রশ্ন হয়েছে পুলিশের জবাবদিহিতা, ওকে, পুলিশের জবাবদিহিতা, পাশাপাশি এখানে আরো বলা হয়েছে তদন্তের সময়সীমা, দেখেন যে সকল পরিবর্তন আনা হয়েছে বিশ্লেষণ করুন। স্যার আমাদের বইয়ে 18তম বিজিএস এর প্রশ্নগুলো নাই। আচ্ছা, আমি 18তম বিজিএস এর এই প্রশ্নটা আমি পিডিএফ করে আজকে আমাদের গ্রুপে দিয়ে দেব লিমা, নো প্রবলেম। হ্যাঁ, প্রশ্নটা দিয়ে দেব লিমা। স্যার আমাদের বইয়ে 18তম বিজিএস পরীক্ষা নাই। প্রশ্নটা কি? প্রশ্নটা ছিল এরকম, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট 2026 এর মাধ্যমে গ্রেপ্তারের প্রক্রিয়া, পুলিশের জবাবদিহিতা এবং তদন্তের সময়সীমার ক্ষেত্রে যে সকল পরিবর্তন আনা হয়েছে তা বিশ্লেষণ করুন, এরকমের একটা প্রশ্ন হয়েছে। এখন এই প্রশ্নটার যে মূল বিষয়টা, আপনার বিয়ে কি 22 তারিখে হবে?
কি বললো আমি বুঝি না। MS কার বিয়ে? MS একটু ক্লিয়ার করে বলুন তো, কার বিয়ে, কি সমস্যা? এই আইনের ক্লাসেও যদি উল্টাপাল্টা অপ্রাসঙ্গিক কমেন্ট করেন তাহলে তো খুবই দুঃখজনক। গ্রেফতারের পদ্ধতি, পুলিশের জবাবদিহিতা, তদন্তের সময়সীমা, তিনটা বিষয় এখানে জড়িত আছে। আপনারা একটু কমেন্ট করবেন। নতুন আপডেট বইয়ে আমি লিখিত মাস্টার যাদের হাতে আছে 295 পেজ, পান্না আক্তার 295 পেজে এটা আছে। 18তম BGS এর যত প্রশ্ন আছে স্যার একসাথে দিয়ে দিবেন। ওকে ভানু ঘোষ, আমি 18তম BGS পরীক্ষার যত প্রশ্নগুলো আছে একসাথে PDF করে আমি আপনাদেরকে দিয়ে দেব, নো প্রবলেম। লিমা আপুর বিয়ে, ও আচ্ছা। ওকে, দেখেন এই যে কি ধারা পড়তে হবে একটু কমেন্ট করেন তো। কয়টা ধারা পড়তে হবে একটু কমেন্ট করবেন, কোন ধারা? পেজ নাম্বার 297, 296 দেখেন, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা দেখেন পুলিশের জবাবদিহিতা, গ্রেপ্তারের পদ্ধতি, এখানে আমরা এই যে 46-এর A থেকে 46-এর A থেকে 46-এর E পর্যন্ত, এবং আমরা এখানে 173 ধারা, এটাও কিন্তু সংশোধন হয়েছে। 173-এর A, B এই ধারাগুলো কিন্তু আমরা এখানে পড়তে হবে। ওকে, এই যে প্রশ্নটা, দুইটা ধারা থেকে উত্তর করতে হবে। কি ধারা? 46A থেকে E এবং 173-এর A, B, এইটুকুর মধ্য থেকে এই উত্তরটা হবে। ধারাটা আপনি যদি বুঝতে পারেন, প্রশ্নের উত্তর কিন্তু এইজি। তাহলে আমরা দেখেন এই প্রশ্নটা আবারও যদি একটু প্রশ্ন দেখেন, প্রশ্নগুলো বেশি পড়বেন। উত্তর পড়ার আগে প্রশ্নটার অর্থটা কি, প্রশ্নটাতে কি চাচ্ছে, প্রশ্নটার মর্ম কি, ওই বিষয়গুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026 এর মাধ্যমে গ্রেপ্তারের প্রক্রিয়া, পুলিশের জবাবদিহিতা এবং তদন্তের সময়সীমার ক্ষেত্রে যে সকল পরিবর্তন আনা হয়েছে তা বিশ্লেষণ করুন। প্রশ্নটা এই রকমের ছিল। তো আমাদের গ্রেপ্তারের পদ্ধতিটা আমরা প্রথমেই জানব। গ্রেপ্তারের যে পদ্ধতি, এই গ্রেপ্তারের পদ্ধতি সম্পর্কে আমরা বলবো যে ফৌজদারি কার্যবিধির 46 ধারা থেকে 50 ধারা পর্যন্ত গ্রেপ্তারের পদ্ধতি সংক্রান্ত যে বিধান আলোচনা করা আছে। আপনি শুরু করবেন গ্রেপ্তারের পদ্ধতি। প্রথমে শুরু করুন গ্রেপ্তারের পদ্ধতি এবং গ্রেপ্তারকৃত কর্মকর্তার কর্তব্য। প্রথমে শুরু করেন, লিখেন ফৌজদারি কার্যবিধি 1898-এর 46 থেকে 50 ধারা পর্যন্ত গ্রেপ্তারের বিধিবিধান, প্রক্রিয়া, পুলিশ কর্মকর্তার কর্তব্য সম্পর্কে বর্ণনা করা হয়েছে। নিম্নে সংক্ষেপে আলোচনা করা হলো। আমরা প্রথমেই 46 ধারাও থেকে শুরু করতে পারি যে গ্রেপ্তারের প্রক্রিয়াটা কি, পদ্ধতিটা কি। দেখেন 46 ধারাতেও যদি আমরা দেখি যে গ্রেপ্তার করতে হবে স্পর্শ করে আটকের মাধ্যমে। কিভাবে? 46 ধারাতে বলা হচ্ছে গ্রেপ্তার করতে হবে আটকের মাধ্যমে, স্পর্শ করতে হবে, স্পর্শ করে। যদি কেউ বাধা প্রদান করে কি করতে হবে? প্রশ্নটা আরেকটু লিখে দিবেন, কি আমি তো লিখে দিয়েছি আগে। প্রশ্নটা ছিল ফৌজদারি কার্যবিধি সংশোধনী 2026-এর গ্রেপ্তারের প্রক্রিয়া, পুলিশের জবাবদিহিতা, তদন্তের সময়সীমা, তিনটা বিষয় তো লিখলাম। এই বিষয়গুলোতে কি পরিবর্তন আনা হয়েছে, এই তিনটা বিষয়ে কি পরিবর্তন আনা হয়েছে এটা আলোচনা করতে হবে। এটা হচ্ছে প্রশ্নের মূল অর্থ।
অর্থাৎ পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে 2026 সালের যে সংশোধনী আইন, এই অ্যামেন্ডমেন্টে কি কি পরিবর্তন আনা হয়েছে গ্রেপ্তারে, এখানে পুলিশের কি কি জবাবদিহিতা করতে হবে, তদন্তের সময়সীমাটা কতটুকু আছে, কতটুকুর মধ্যে কত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে হবে, এটাই ছিল প্রশ্নের মূল বিষয়। হ্যাঁ, 46 এ দিয়ে শুরু না করে আপনি 46 ধারা দিয়ে শুরু করেন, যে গ্রেপ্তারের পদ্ধতি সম্পর্কে কোথা থেকে বলা হয়েছে, 46 ধারা থেকে 50 ধারা পর্যন্ত। হ্যালো, তুমি কোথায়? আচ্ছা, এসে পড়ো, একদম ভিতরে এসে পড়ো, সমস্যা নেই। এখন দেখেন, এই যে গ্রেপ্তারের যে পদ্ধতি, গ্রেপ্তারের যে প্রক্রিয়া, 46 ধারাতে আমরা জানি যে গ্রেপ্তার করতে হবে আটকের মাধ্যমে, স্পর্শ করে। যদি গ্রেপ্তারে বাধা প্রদান করে তখন কি করতে হবে? বাধা দিলে যে কোনো সকল প্রয়োজনীয় ব্যবস্থা পুলিশ নিতে পারবে। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত প্রাপ্ত অভিযুক্তকে কি করতে পারবে? গ্রেপ্তারে বাধা দিলে তার মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। তবে আমাদের এখানে প্রশ্নটা কি, আমরা 46 সংশোধনী ধারা তো মূলত কি, এটা আমাদের পড়তে হবে। 46 ধারা সংশোধনীতে গ্রেপ্তারের পদ্ধতিটা কি? এই সংশোধনীতে গ্রেপ্তারের পদ্ধতির বিধানটা হচ্ছে, দেখেন, আপনাকে একজন পুলিশ কর্মকর্তার গ্রেপ্তারের পদ্ধতি এবং তার কি কর্তব্য আছে, তার কি কর্তব্য এখানে আছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব। দেখেন, পুলিশ যখন আসামিকে গ্রেপ্তার করতে যাবে, গ্রেপ্তার করতে যাওয়ার পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তিকে প্রথমে তাকে কি করতে হবে? আইডি কার্ড বা পরিচয়পত্র দেখাতে হবে। এখন দেখেন, আমাদের করিম কাকাকে পুলিশ গ্রেপ্তার করতে আসলো, তিনি যে সত্যিই পুলিশ, তার পরিচয় কি? তিনি যে পুলিশ, তার আইডি কার্ড, স্পষ্ট আইডি কার্ড দেখাতে হবে। কি করতে হবে? প্রথমে তার আইডি কার্ড, পরিচয়পত্র দেখাতে হবে। তারপরে কি দেখেন, দরকার হলে আইডি কার্ড দেখাতে হবে, স্পষ্ট আইডি কার্ড দেখাতে হবে। দ্বিতীয় নাম্বারটা আপনার হচ্ছে, গ্রেপ্তার করার পরে মেমোরেন্ডাম প্রস্তুত করতে হবে। গ্রেপ্তারের মেমোরেন্ডাম, এই যে মেমোরেন্ডাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গ্রেপ্তার করার সময় মেমোরেন্ডাম প্রস্তুত করতে হবে। মেমোরেন্ডামে কমপক্ষে একজন সাক্ষীর স্বাক্ষর লাগবে। এই যে মেমোরেন্ডাম, কিভাবে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, কি মামলায়, কি কারণে, মানে গ্রেপ্তার করার সময় মেমোরেন্ডামটা হচ্ছে কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হলো, কোন মামলায় গ্রেপ্তার করা হলো, ওই এলাকার গণ্যমান্য কমপক্ষে একজন সাক্ষী কি লাগবে? কমপক্ষে একজন সাক্ষী লাগবে, কমপক্ষে একজন সাক্ষী লাগবে। এই যে কমপক্ষে একজন সাক্ষীর কি লাগবে? ওই মেমোরেন্ডামে কি লাগবে? স্বাক্ষর লাগবে, সাক্ষীর স্বাক্ষর লাগবে। ওকে, এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তার স্বাক্ষর লাগবে, গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাক্ষর লাগবে, আঙুলের ছাপ লাগবে, নতুন পদ্ধতিতে আঙুলের ছাপ লাগবে। ওকে, এবং দেখেন, যাকে গ্রেপ্তার করা হয়েছে তার স্বাক্ষর, বৃদ্ধাঙ্গুলের ছাপ লাগবে। বাড়ি ছাড়া, এখন দেখেন, ধরেন আপনার বাসা বা বাড়ি, আপনার যে বাসা, আপনি যেখানে বসবাস করেন অথবা আপনার বাড়ি, এই বাড়ি বা বাসার বাহির থেকে যখন গ্রেপ্তার করে, আউট অফ বাসা, আউট অফ বাড়ি, এখান থেকে গ্রেপ্তার করলো, তখন গ্রেপ্তারকৃত ব্যক্তির এখানে কিছু অধিকার আছে, যিনি গ্রেপ্তার করবেন তার কিছু দায়িত্ব এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, বাড়ির বাহির থেকে যদি গ্রেপ্তার করে কি করতে হবে? অবশ্যই তার যে পরিবারের লোকজন আছে, পরিবারের লোকজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি, কি করতে হবে? তাদেরকে জানাতে হবে যে করিমকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের সাথে দ্রুত যোগাযোগের ব্যবস্থা করতে হবে, 24 ঘন্টা দেরি করা যাবে না। এবং তার কি করতে হবে? আইনজীবীর সাথে পরামর্শ। রিক্তা ভাই, ওঠেন তো, এই জায়গায় আসেন ভাই, ওই যে গেটটা খুলা অদস্ত, তাহলে 2 মিনিট দেবো ওখানে। হ্যাঁ, আমি 2 মিনিট লাগবো, ওই ফ্যানটা 2 মিনিট, 2-3 মিনিট শেষ প্রায়।
হ্যাঁ, 12 ঘন্টার মধ্যে জানাতে হবে। ভেরি গুড, 12 ঘন্টার মধ্যে। হ্যাঁ, তাহলে এই যে গ্রেপ্তার করার পর তার পরিবারের লোকজন, তার আইনজীবী, এদের সাথে কি করতে হবে? 12 ঘন্টার মধ্যে যোগাযোগের ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, এই যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যদি বাড়ি বা বাসার বাহির থেকে গ্রেপ্তার করা হয়, তখন কি করতে হবে? অবশ্যই কি করতে হবে? বন্ধু বান্ধব আত্মীয়র সাথে যোগাযোগ করার সুযোগ দিতে হবে। ভুলে গেলাম। কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কোথায় রাখা হয়েছে, হ্যাঁ, তাকে কোন স্থান থেকে, হ্যাঁ, কোন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কোন জায়গায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে, হেফাজতে, এটা জানাতে হবে যে কোন জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হলো, কোন জায়গায় তাকে হেফাজতে রাখা হয়েছে। যেমন এই যে আমরা আগে আয়নাঘর দেখতাম, আয়নাঘরের যে আমরা চিত্রগুলো বিগত সরকারের আমলে দেখেছি, এই আইনটা সংশোধিত হওয়ার ফলে এই যে আয়নাঘরের যে চিত্র, এটা কিন্তু আর হবে না। এখন একজন ব্যক্তিকে যখন পুলিশ, ডিবি বা যে কেউ গ্রেপ্তার করবে, অবশ্যই অ্যারেস্ট অফ মেমোরেন্ডাম প্রস্তুত করতে হবে, 12 ঘন্টার মধ্যে যোগাযোগ করতে হবে, দেন 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে সোপর্দ করতে হবে। কোথায়? আদালতে সোপর্দ করতে হবে। বাসা বা বাড়ির বাহির থেকে যদি তাকে গ্রেপ্তার করা হয়, তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, কোন জায়গায় তাকে রাখা হয়েছে, এবং তার আত্মীয় স্বজন, পরিবারের লোকজন, বন্ধু বান্ধব বা তার আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ দিতে হবে। এবং দেখেন, এই যে গ্রেপ্তার করার সময় যদি দেখা যাচ্ছে আসামির শরীরে কোনো জখমের অস্তিত্ব থাকে, কি থাকে? আসামির শরীরে যদি কোনো জখম থাকে, তাকে কি করতে হবে? রেজিস্টার চিকিৎসক দ্বারা, সরকারি রেজিস্টার চিকিৎসক দ্বারা তাকে চিকিৎসা করাতে হবে। এবং এই আসামি যদি হয় মহিলা, তাহলে শালীনতা বজায় রেখে একজন মহিলা চিকিৎসক বা নার্স দ্বারা তাকে কি করতে হবে? চিকিৎসা নিতে হবে এবং চিকিৎসার কাগজপত্রও দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, যাই হোক ডিয়ার স্টুডেন্ট, আগামীকালকে আমরা যেহেতু 154 থেকে আগামীকাল পড়ব, দেখেন 54 ধারা পড়ব আগামীকাল। 54, 55, 56, 57 এই ধারার সাথে আমি আগামীকাল আপনাদের 154 ধারা থেকে 173 ধারার মধ্যে তদন্তের সময়সীমা আছে, আগামীকাল সেটা আলোচনা করব। যেহেতু তদন্তের সময়সীমাটা আছে কোথায়? 173-এর পরে। হ্যাঁ, সো আগামীকাল আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাত 9টায় ক্লাস হবে। আগামীকাল রাত 9টায় আগামীকাল পাবলিক ক্লাস হবে রাত 9টায়। খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগামীকালকের আলোচনার বিষয় 54, 55, 54 ধারাটাও সংশোধিত, 55, 56, 57, তারপরে হচ্ছে 154 থেকে 173-এর মধ্যে। এইটুকু হচ্ছে আগামীকালকের আলোচনার বিষয়। তো আজকে আমি 18তম বিজিএস পরীক্ষার যে প্রশ্নগুলো হয়েছিল, সেই প্রশ্নগুলো পিডিএফ করে আপনাদেরকে আমি কিছুক্ষণ পর, আধা ঘন্টা পরে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। একটা কথাই বলি, আই এম ব্যাক। তো আপনারাও ব্যাক করেন, ভালোভাবে পড়েন, ভালোভাবে প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ সেরা একটা প্রস্তুতি হবে। বেসিক জানেন, যেভাবে প্রশ্ন হোক ইনশাআল্লাহ উত্তর করা যাবে। স্যার কালকে কি লাইভে ক্লাস নেবেন? হ্যাঁ, অবশ্যই ক্লাস তো লাইভেই হবে, লাইভ ছাড়া তো আর ক্লাস হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আপনারাও সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন, ভালোভাবে প্রস্তুতি নেন। আল্লাহ হাফেজ।